আজকে একটু দেখা করতে পারবা? অনেক দিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না। ও সরি কাব্য, আজকে দেখা করতে পারছি না। অন্য দিন দেখা হবে কেমন? আজকে আমার ম্যাথমেটিক্স অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অন্য দিন না হয় দেখা করব। ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো। এইটুকু কথা বলেই রিয়া ফোনটা কেটে দিল। একটা বারও খোঁজ নিল না আমি কেমন আছি। সে এরকম তো ছিল না। তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি? আমারই কি ওকে চিনতে কোথাও ভুল হয়েছে? এসব ভাবছিলাম। আর টেইলস সুইপ এবং এলি গোল্ডিং এর গান শুনছিলাম। ও আমাদের পরিচয়টা দেয়া হলো না। আমি কাব্য আহমেদ নীল, বাবা মায়ের আদরের মাত্র সন্তান, মানে তৃতীয় সন্তান। অনার্স শেষ বর্ষের ছাত্র আমি। আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে রিয়া। রাহিয়া চৌধুরী রিয়া, বাড়ি চট্টগ্রাম, আমার আম্মুর বান্ধবীর মেয়ে। সেই সূত্রে ওর সাথে আমার পরিচয় থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। ওর সাথে আমার রিলেশনশিপটা এসএসসির পর থেকেই। কিন্তু বর্তমানে রিয়া আর অতীতের রিয়ার সাথে আমি আর মিল খুঁজে পাই না। রিয়া আগে আমার অনেক ফেয়ার নিত, আর অভিমানটাও আহাদি সুরে ভাঙাতো। কিন্তু এখন সে অনেক ব্যস্ত। হয়তো তার লেখাপড়া নিয়ে তাই হয়তো সময় দিতে পারছে না। যাই হোক, ওর ভালোটা আমিও চাই, তাই সব কিছু মেনে নেই। কিন্তু আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো কি পূরণ করতে পারে না। খুব বেশি কিছুই চাইনি, শুধু আমাকে একটু সময় দিতে। তবু ওর এটুকু সময় দিতে ওঠে না। তারপর আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি। মাগরিবের আজানের সুর ভেসে আসলো পাশের মসজিদ থেকে। গানটা বন্ধ করে উঠে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। আর অনমনে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলো। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। একটা 3D ডিজাইন করতে হবে। আম্মা এসে চা দিয়ে গেল। চা খাচ্ছিলাম, হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে, যার কোড সংখ্যা 9টা। আমি পিক আপ করতেই বলল, হ্যালো, হাউ আর ইউ? কাব্য আহমেদ? ইয়েস, আই এম কাব্য আহমেদ। আমি গুড। ইউ আর সিলেকশন ফর স্টাডি ইন অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অফ মালবেরি। ভালো, আপনি অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য নির্বাচন হয়েছেন। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে। রিয়েলি? আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ফর ইউ গুড নিউজ। সত্যি? আমি অনেক সুন্দর। অভিনন্দন। আপনার সুসংবাদটা দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, গুড বাই। ওকে, থ্যাঙ্কস। আমি খবরটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আম্মু, আমি অস্ট্রেলিয়াতে পড়ার চান্স পেয়েছি। আর আমার কথাটা শুনে আম্মুর সাথে সাথে খুশিতে কেঁদে ফেলল। তারপর খুশিতে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। বাবাকে খুশির খবরটা
জানাতে। আমরা হয়তো এমনই হয়, সন্তানের আনন্দের সুসংবাদ শুনে যেমন কাঁদে, তেমনি দুঃখের সংবাদ শুনলেও কাঁদে। গুড নিউজটা শুনে আম্মু কেঁদে দিলেন। অজান্তে আমার চোখ থেকেও দু ফোঁটা জল গড়িয়ে নিচে পড়ল। আমি এবার বেসিনে গিয়ে চোখের পানি ঝাপটা দিয়ে আসলাম আর ল্যাপটপ বন্ধ করে ভাবলাম, রিয়াকে তো গুড নিউজটা জানানো দরকার। আর এমন সময় এসে আম্মু ডিনারের জন্য ডাকলেন, তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে জানাবো। খাওয়া দাওয়া শেষ করে এসে রিয়াকে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু কেউ পিক আপ করছে না। প্রায় অনেকবার রিং এর পর ফোনটা ধরে রিয়া বলতে লাগলো, এতবার ফোন দেওয়া লাগে নাকি? জানো না আমি এই সময় ব্যস্ত থাকি। রিয়া অনেক রেগে বলল কথাগুলো, তাই আমি কিছু না বলে চুপ করে আছি। আবার চুপ করে থাকা দেখেও আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? ফোন দিয়ে গাদা কোথাকার, কোন ছাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ। আমি চুপচাপ শুধুই ওর গলা কথাগুলো শুনছিলাম। আজকে ওর গাদা বলায় অন্য দিনের মতো ভালোবাসা আর আদর মিশ্রিত ছিল না। আজকে খুব বিরক্ত ও অবহেলা করে বলতেছে রিয়া কথাগুলো। সে আমাকে এভাবে কথা কখনো বলেনি। তারপর আমি ওইসব বাদ দিয়ে বললাম, সরি রিয়া, এ সময়ে ফোন দেওয়ার জন্য। কি এখন ঢং শুরু করেছ? অভিনয় না করে সোজাসুজি বলো, কেন ফোন দিয়েছ? দুপুরে খেয়েছিলে? না, তুমি খাইছ? আমার বদলে তুমি খেয়েছ? আমার না খেলেও চলবে। ওহো, আচ্ছা, রাতে খেয়েছ? না। আর আমার খাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তোমারটা নিয়ে ভাবো। তুমি তো আমার প্রিয় মানুষটা, তাই তোমার কেয়ার না নিয়ে কার কেয়ার নিব বলো? যত সব ঢং। আমি খাই নাই, খাও তা আমি নিজেই বোঝাবো, তোমাকে বলে দিতে হবে না। আর আমার যদি এতই কেয়ার নেও তাহলে পড়ার সময় আর ফোন দিবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো পড়ো, খাওয়া দাওয়া করবে, ঠিক মতো ঘুমাবে, না হলে শরীর খারাপ করবে, তখন আর ভালো করে পড়তে পারবে না। ওকে? তারপর রিয়া আমার কথাগুলো শুনে আমাকে ছাগল বলে ফোন রেখে দিল। রিয়ার সাথে কথা বলার উপরেই সাথে সাথে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কিছুক্ষণ খুব কাঁদলাম। কেননা শুনেছি কাঁদলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমার মনটা এত কাঁদার পরেও হালকা হলো না। তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। এরপর খুব কান্না করলাম রাত্রে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভেঙে উঠলাম। তারপর ব্রেকফাস্ট করে উঠে নিজের কাপড়পত্র সব কিছু রেডি করলাম, জমা দিতে হবে। খুব বেশি দিন সময় নেই আর আমার হাতে, কিন্তু এই সুখবরটা রিয়াকে কখনো জানানো পারলাম না। ওর কথা মনে পড়লেই আবারও আমার চোখ দিয়ে পানি চলে এলো। মনে হলো গতকাল রাতের কথা। তারপরেও এত কিছু পরেও আমি রিয়াকে ফোন দিয়ে ওর খোঁজ খবর নিলাম, ওর খাওয়া দাওয়া পড়াশোনার খবর নিলাম, কিন্তু
ও ওর মতোই নির্লিপ্ত থাকতো আর আমার সাথে তেমন খুব একটা ভালোভাবে কথা বললো না। তখন আমার ওর কাছে নিজে খুব নিঃসন্দেহ মনে হতো। এখন আর রিয়া রাতের আমার ফোন দেয় না। ও হয়তো ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে, কিন্তু আমার রাতে ও কি খাওয়া দাওয়া করেছে কিনা জানতে ইচ্ছে করতো খুব। মাঝে মধ্যে ফোনও দিয়ে দিতাম আর ও খুব বকতো। আমার মনে হয় আমি ওর কাছে কোনো গুরুত্বই বহন করছি না। আমার খুব কষ্ট হতো তখন, বুক ফেটে কান্না আসতো। ছাদে বসে খুব কাঁদতাম। ভালোবাসার শুরুটা আবেগে হলেও পরিণতিটা যে অবহেলা হয় আজ তা বুঝতে পারলাম ও কাছ থেকে। ছাদে বসে আমি অনেক জোরে জোরে কান্না করলাম আর উপরওয়ালাকে বলে লাগলাম যে, হে আল্লাহ, কী অপরাধটা ছিল আমার, যার জন্য আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ।